अब आएगा मजा साहब जब दो शहरों ने एक हो गया और गिदारों के साथ लड़ने की इरादा किया। দর্শক, এই মুহূর্তে এর জন্য আমি মনে করি একটা বিশেষ এবং বিশাল সুসংবাদ। আমরা গেল মাসখানেক যাবত শের হিসাবে বা বাঘ হিসাবে চিহ্নিত বৈশ্বিক ঝড় তোলার চেষ্টা করে যাচ্ছে। করে বসে থাকার পাত্র নয়। আপনারা পরিষ্কার বুঝে নিন, একচেটিয়া রাজত্ব এবং তাদের সুপার পাওয়ার তকমার সম্পূর্ণ পতন ঘটবে। তবে তারা এমন সব শর্ত জুড়ে দেবে যে এমন পরিণতি করবে যে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। ধ্বংসলীলার সূচনা হয়ে গেল। গতকালকে পঞ্চগড়ে এবং ঢাকায় যে মব হয়েছে, সরকার কি পদক্ষেপ নিয়েছে তাই জাতি তাদের কাছে জানতে চায়। অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জনগণ তুলবে। বিএনপি উঠতে বসতে মিশা কথা বলে। এখন তো কিছুই নাই। হাসিনার আমলে যে অবস্থা, ঠিক সেই অবস্থা এখন। গুমের বিরুদ্ধে কোনো আইন নাই। এখন বাংলাদেশে কোনো নাগরিক সুরক্ষিত না, যে কেউ গুম হতে পারেন। হাসিনার আমলের মতো এই বেইমানি দেশের মানুষ মনে রাখবে। ইতিহাসের সেরা বিরোধী দলীয় নেতা পেল বাংলাদেশ। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানকে পেয়ে বাংলাদেশ ধন্য। ডাক্তার শফিকুর রহমান সাবেক বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া এবং সাবেক বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে ছাড়িয়ে যাচ্ছে। এই জাতির স্বপ্নকে বিএনপি ভেঙে চুরে চুরমার করে তবেই থামবে। নিজেও মরবে, দেশটাকেও মারবে, কিন্তু আমরা সেটা হইতে দেব না। বাংলাদেশের আজাদী আমরা নিশ্চিত করব। আজাদীর লড়াই, আজাদীর কাফেলা থামবে না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে এর চেয়ে বড় দেউলিয়াত্ব এবং চরম লজ্জার ঘটনা আর হতে পারে না। একটি দেশের সরকার কতটা অপরিণামদর্শী, কতটা অদক্ষ এবং কতটা পরনির্ভরশীল হলে পুরো একটি জাতিকে শুধু নিজেদের রাজনৈতিক তোষণ নীতির কারণে খাদের কিনারে ঠেলে দিতে পারে, তার সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ এখন আমাদের চোখের সামনে। একদিকে আমেরিকা ও পাশ্চাত্যের অন্ধ দালালি, অন্যদিকে দেশের চরম জ্বালানি সংকট। সব মিলিয়ে বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার এমন এক গ্যারাকলে আটকেছে যার মাসুল আগামী দিনগুলোতে সাধারণ জনগণকে তেলের বাড়তি দাম এবং ভয়ঙ্কর লোডশেডিংয়ের মাধ্যমে গুনতে হবে। আর ঠিক এই জায়গাতেই বর্তমান সরকারের চরম ব্যর্থতার বিপরীতে নিজেদের রাজনৈতিক প্রজ্ঞা এবং দুর্দান্ত ডিপ্লোম্যাটিক মাস্টার স্ট্রোক দিয়ে দেশের মানুষকে অবাক করে দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সম্প্রতি দেশের একটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানকে দেওয়া একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি এমন কিছু বিস্ফোরক এবং চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন যা পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো ভূমিকম্প তৈরি করেছে। তার এই সাক্ষাৎকারের পরতে পরতে লুকিয়ে আছে বর্তমান বিএনপি সরকারের চরম কূটনৈতিক ব্যর্থতা এবং জামায়াতে ইসলামীর ভূরাজনৈতিক দূরদর্শিতার স্পষ্ট প্রমাণ। সাক্ষাৎকারে রাষ্ট্রদূত জলিল রাহিমি অত্যন্ত আক্ষেপ এবং ক্ষোভের সাথে জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত এবং মার্কিন আগ্রাসনে শহীদ হওয়া নিরীহ স্কুল ছাত্রীদের জন্য তারা ঢাকাস্থ ইরান দূতাবাসে এক গভীর শোকাবহ পরিবেশ জারি রেখেছিলেন। যারা সমবেদনা জানাতে আসবেন তাদের স্বাক্ষরের জন্য একটি শোক বইও প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু অত্যন্ত লজ্জার বিষয় হলো বাংলাদেশ সরকারের অর্থাৎ বর্তমান বিএনপি সরকারের কোনো একজন মন্ত্রী, নেতা বা সরকারি কর্মকর্তা একটি ফোন করে সামান্য সহানুভূতি পর্যন্ত জানায়নি, স্বাক্ষর তো দূরের কথা। রাষ্ট্রদূত অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, ইরান আগ্রাসনের শিকার হয়েছে। খোদ আমেরিকাতেই এই হামলার নিন্দা জানানো হচ্ছে। বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা বাংলাদেশের কাছেও এটা প্রত্যাশা করেছিলাম, কিন্তু তারা সেই প্রত্যাশা রাখেনি। এর চেয়েও বড় সত্য হলো, ইরান গত এক মাসে বাংলাদেশের আটকে থাকা বেশ কিছু বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে ছেড়ে দেওয়ার ব্যবস্থা নিচ্ছিল, কারণ তারা চায়নি তাদের যুদ্ধের কারণে বাংলাদেশের সাধারণ মানুষ কোনো কষ্টের সম্মুখীন হোক। কিন্তু এত বড় একটা ছাড় পাওয়ার পরেও বাংলাদেশ সরকার যখন চরম অকৃতজ্ঞের মতো আমেরিকার দালালি শুরু করলো এবং সরাসরি ইরানের বিপক্ষে স্টেটমেন্ট দিল,
ঠিক তখনই ইরান চরম অ্যাকশনে যেতে বাধ্য হলো, যার পরিণতিতে হরমুজ প্রণালীতে আটকে দেওয়া হলো বাংলার জয়যাত্রা সহ একের পর এক বাংলাদেশি জাহাজ। এই সাক্ষাৎকারের সবচেয়ে চমকপ্রদ এবং তাৎপর্যপূর্ণ অংশটি ছিল জামায়াতে ইসলামীকে নিয়ে দেওয়া রাষ্ট্রদূতের বক্তব্য। তিনি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছেন, যুদ্ধ একদিন শেষ হবে, তবে কোন দেশের নেতারা আমাদের সাথে কেমন আচরণ করেছে সেটা আমরা ভবিষ্যতে অবশ্যই মনে রাখব। জামায়াতের আমির ব্যতীত কেউই আমাদের সমবেদনা জানায়নি। শুধুমাত্র জামায়াতে ইসলামীর আমির আমাকে ফোন করে সহানুভূতি ও আমেরিকার হামলার তীব্র নিন্দা জানিয়েছিলেন। একটু লজিক দিয়ে চিন্তা করুন, যারা সারাদিন গলা ফাটিয়ে চিৎকার করেন যে জামায়াত আমেরিকার দালাল, জামায়াত আমেরিকার পায়ে ধরে ক্ষমতায় যেতে চায়, তারা এখন কোথায় মুখ লুকাবেন? এই চরম সংকটের মুহূর্তে খোদ বিএনপি যখন আমেরিকার ভয়ে কাঁপছে এবং আমেরিকার পদলেহন করে ইরানের বিপক্ষে স্টেটমেন্ট দিচ্ছে, তখন জামায়াতে ইসলামী বুক চেতিয়ে মার্কিন আগ্রাসনের প্রতিবাদ করেছে। জামায়াতের এই পদক্ষেপ শুধু একটি ফোন কল ছিল না, এটি ছিল মিডল ইস্ট জিওপলিটিক্সের সবচেয়ে নিখুঁত এবং দূরদর্শী ডিপ্লোম্যাটিক মুভ। বিএনপি যেখানে তাদের তথাকথিত পররাষ্ট্রনীতি বা খলিলুর রহমানদের দিয়ে পুরো মধ্যপ্রাচ্য পলিসিকে একটি জগা খিচুড়ি বানিয়ে ফেলেছে, সেখানে জামায়াত প্রমাণ করেছে যে তাদের হাতে মিডল ইস্ট পলিসি ছেড়ে দিলে আজ দেশের জ্বালানি এবং জাহাজ আটকা পড়ার এই মহাসংকট তৈরি হতো না। তারেক রহমান কার বুদ্ধি শুনে কোন লোভে পড়ে ইরানের বিরুদ্ধে স্টেটমেন্ট দিলেন? তিনি কি ইরানকে খুব দুর্বল বা আন্ডার এস্টিমেট করেছিলেন? তিনি কেন মাজলুমের পাশে না দাঁড়িয়ে জালিমের পক্ষে দাঁড়ালেন? এই প্রশ্নগুলো আজ দেশের প্রতিটি সচেতন নাগরিকের। ইরান আজ সেই দেশ যে বিশ্বের বাঘা বাঘা পরাশক্তিকে তুলোধুনো করে দিচ্ছে। হরমুজ প্রণালী এখন সম্পূর্ণভাবে ইরানের সামরিক নিয়ন্ত্রণে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 30% তেল পরিবাহিত হয়। স্বয়ং আমেরিকার ক্ষমতা নেই সরাসরি সামরিক হামলা চালিয়ে এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার। ডোনাল্ড ট্রাম্পের মতো পরাক্রমশালী প্রেসিডেন্টও আজ ইরানের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজির কাছে অসহায় হয়ে পড়েছেন। বলতে গেলে পায়ে ধরতে বাধ্য হচ্ছেন পাকিস্তানের মাধ্যমে। একটা জিনিস খেয়াল করুন, ইরান যখন হরমুজ প্রণালী খোলার ঘোষণা দেয় তখন বিশ্ববাজারে তেলের দাম হুড়মুড় করে পড়ে যায়। আবার তারা যখন প্রণালী বন্ধ করে তখন বিশ্ব অর্থনীতিতে রীতিমতো ধস নেমে যায়। গতকালই ভারত যখন চালাকি করার চেষ্টা করেছিল, তখন ইরান সরাসরি তাদের দুটি জাহাজে গুলি চালিয়ে চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। এটাই আজকের ইরান। বিশ্বের যেসব দেশ এই বিপদের সময় ইরানের পাশে ছিল বা অন্তত নিরপেক্ষ ছিল, তাদের জাহাজগুলোকে ইরান ঠিকই নিরাপদে চলতে দিচ্ছে। আর বাংলাদেশ সরকার গায়ের জোরে আমেরিকার দালালি করতে গিয়ে আজ নিজেদের জাহাজ হরমুজে আটকে ফেলেছে। ইরানকে ধমক দিয়ে বা কথা না বলে তেলের সংকট দূর করার ক্ষমতা এই অথর্ব সরকারের নেই। বর্তমান বিএনপি সরকারের কূটনৈতিক দেউলিয়াত্বের আরেকটি বড় প্রমাণ হলো রাষ্ট্রদূত জলিল রাহিমির ব্যাকগ্রাউন্ড বুঝতে না পারা। জলিল রাহিমি হলেন বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকারের নিয়োগ দেওয়া প্রথম রাষ্ট্রদূত, যিনি নিজে একজন সুন্নি মতাবলম্বী মুসলিম। বাংলাদেশ একটি সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ার কারণেই অত্যন্ত সুকৌশলে এবং বন্ধুত্বের বার্তা দিতে ইরান একজন সুন্নি রাষ্ট্রদূতকে এখানে পাঠিয়েছিল। এটি ছিল ইরানের একটি বিশাল ডিপ্লোম্যাটিক জেস্টার। কিন্তু আমাদের সরকারের অযোগ্য এবং অথর্ব নীতি নির্ধারকরা এই সূক্ষ্ম কূটনৈতিক চালটি ধরতে ব্যর্থ হয়েছেন। উল্টো তারা এমন এক আচরণ করেছেন যা দুই দেশের সম্পর্ককে তলানিতে নিয়ে ঠেকিয়েছে। আজ তারেক সরকারের এই অদক্ষতা, নির্বুদ্ধিতা এবং আমেরিকার তোষণ নীতির চরম পাপের মাসুল গুনতে হচ্ছে বাংলার সাধারণ মানুষকে। বিদেশ থেকে তেল আসতে পারছে না, ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়েছে। আজ থেকেই তেলের বাড়তি দাম পরিশোধ করতে হবে সাধারণ জনগণকে। বিদ্যুতের অবস্থা ইতিমধ্যে ভয়াবহ রূপ নিয়েছে। চরম লোডশেডিংয়ে জীবন অতিষ্ঠ অবস্থা যা দাঁড়িয়েছে, তাতে আর কিছুদিন পর এই সরকারকে রাস্তার বিদ্যুতের খাম্বা তুলে কেজি দরে বিক্রি করে দিতে হবে। একপাল অথর্ব, অযোগ্য এবং চাটুকার লোকদের দিয়ে দেশ চালানো শুরু করেছে বর্তমান সরকার। আন্তর্জাতিক কূটনীতি কোনো ছেলে খেলা নয় যে শুধু আমেরিকার দিকে তাকিয়ে থাকলেই দেশ চলবে। আজকের মাল্টিপোলার বিশ্বে ইরান, চীন বা রাশিয়ার মতো পরাশক্তিগুলোকে এড়িয়ে কোনোভাবেই দেশের অর্থনীতি সচল রাখা সম্ভব নয়। জামায়াতে ইসলামী ঠিক এই জায়গাটিতেই নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। তারা দেখিয়েছে কিভাবে জাতীয় আত্মসম্মান বজায় রেখে জালিমের চোখে চোখ রেখে মজলুমের পক্ষে দাঁড়াতে হয়। আর বিএনপি প্রমাণ করেছে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে যে কোনো পরাশক্তির দাসত্ব মেনে নিতে রাজি। এই ভয়ঙ্কর কূটনৈতিক ব্যর্থতা দেশকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায় তা শুধু মহান আল্লাহই ভালো জানেন। বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৭টি আসন পেয়ে বিরোধী দলের মর্যাদা পাওয়ার পর থেকেই আলোচনায় দলটির একটি ঘোষণা, ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট। কিন্তু ঘোষণার 2 মাস পার হলেও কেন এখনো আলোর মুখ দেখেনি এই মন্ত্রিসভা?
কারা থাকছেন এই তালিকায় আর কেনই বা আইনি কাঠামোর দাবি তুলেছে দলটি, আজ আমরা বিশ্লেষণ করব জামাতের এই নতুন রাজনৈতিক কৌশলের আদ্যপান্ত। ছায়া মন্ত্রিসভার ধারণাটি মূলত ব্রিটিশ সংসদীয় ব্যবস্থা বা ওয়েস্টমিনিস্টার সিস্টেম থেকে আসা। সহজ কথায় বিরোধী দল ক্ষমতাসীন সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী নিয়োগ দেয়। তাদের কাজ হলো সরকারের নীতি পর্যবেক্ষণ করা, ভুল ধরিয়ে দেওয়া এবং বিকল্প প্রস্তাব দেওয়া। এতে যেমন স্বচ্ছতা বাড়ে, তেমনি দক্ষ নেতৃত্ব তৈরি হয়। নির্বাচনের পরপরই সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির এবং এনসিপি নেতা আসিফ মাহমুদ এই মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেন। সম্প্রতি ফেসবুকে একটি তালিকা ভাইরাল হয়, যেখানে আমির ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে পররাষ্ট্রমন্ত্রী এবং শিশির মনিকে আইনমন্ত্রী হিসেবে দেখানো হয়েছে। তবে জামাত এই তালিকাকে শতভাগ ভুয়া বলে উড়িয়ে দিয়েছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, একটি বিশেষজ্ঞ টিম এখনো তালিকা তৈরির কাজ করছে এবং এটি চূড়ান্ত হতে আরো 1-2 মাস সময় লাগতে পারে। জামাত নেতারা এখন বলছেন কেবল ঘোষণা দিলেই হবে না, দরকার আইনি ভিত্তি। জামায়াত নেতা সাইফুল আলম খান মিলনের মতে, অন্ধকারে তো কোনো কিছু করা যায় না। ছায়া মন্ত্রীরা যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রয়োজনীয় তথ্য না পান, তবে তারা কার্যকর ভূমিকা রাখতে পারবেন না। জামায়াত এখন সরকারের কাছে অ্যাক্সেস টু মিনিস্ট্রি বা মন্ত্রণালয়ে প্রবেশের আইনি অধিকার দাবি করছে, যেমনটি যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ায় প্রচলিত আছে। সেখানে মন্ত্রীরা কোনো আইন করার আগে তার কপি বিরোধী দলের ছায়া মন্ত্রীকেও দিতে বাধ্য থাকেন। জামায়াত সূত্রে জানা গেছে, এবারের ছায়া মন্ত্রিসভা কেবল রাজনীতিবিদদের নিয়ে নয়, বরং একটি সমন্বিত কাঠামো হবে। এতে থাকছেন নির্বাচিত সংসদ সদস্য, যারা সংসদে সরাসরি কথা বলবেন, জ্যেষ্ঠ নেতা, দলের অভিজ্ঞ নীতি নির্ধারক বৃন্দ, বিশেষজ্ঞ ও গবেষক, জ্বালানি, অর্থনীতি বা শিক্ষার মতো খাতের পেশাজীবীরা, যারা তথ্যের বিচার বিশ্লেষণে সহায়তা করবেন। শিশির মনিরের মতে, এই কাঠামোতে প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একটি ব্যাক অফিস স্টাফ বা বিশেষজ্ঞ দল থাকবে। বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো বিরোধী দল এভাবে কাঠামোবদ্ধ ছায়া মন্ত্রিসভা গঠনের সাহস দেখায়নি। তবে চ্যালেঞ্জও কম নয়। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সঙ্গে জামায়াতের সম্পর্ক এবং আইনি কাঠামো তৈরির বিষয়ে সরকারের সদিচ্ছা, এই দুইয়ের ওপর নির্ভর করছে এই প্রকল্পের ভবিষ্যৎ। জামায়াত নেতারা মনে করেন, শুধু সংসদে ভাষণ দেওয়া নয়, বরং সরকারের নীতিতে গঠনমূলক প্রভাব ফেলাই তাদের মূল লক্ষ্য। উদাহরণ হিসেবে তারা সামনে আনছেন জাতীয় বাজেটের কথা। ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন জানিয়েছেন, বাজেট পেশের আগে যদি অর্থ মন্ত্রণালয়ে বিরোধী দলের এক্সেস বা প্রবেশাধিকার না থাকে, তবে তারা বিকল্প বাজেট প্রস্তাব করতে পারবেন না। জামায়াতের দাবি, ব্রিটেনে যেমন সরকার কোনো পলিসি নেওয়ার আগে তার অনুলিপি ছায়া মন্ত্রীর কাছে পাঠাতে বাধ্য থাকে, বাংলাদেশেও সেই সংস্কৃতি চালু হওয়া উচিত। তথ্য অধিকার আইন থাকলেও তা মন্ত্রণালয়ের ভেতরে কার্যকর নয় বলে মনে করে জামায়াত। তাই তারা একটি ব্যাক অফিস বা বিশেষজ্ঞ প্যানেলের দাবি তুলছেন, যারা সরাসরি মন্ত্রণালয় থেকে ডেটা সংগ্রহ করে ছায়া মন্ত্রিসভাকে শক্তিশালী করবে। কেন বিশেষজ্ঞ টিম প্রয়োজন, তার ব্যাখ্যা দিয়েছেন অ্যাডভোকেট শিশির মনির। বর্তমানে দেশে যখন বড় সংকট জ্বালানি তেলের, তখন জামায়াত চায় তাদের খনিজ ও জ্বালানি মন্ত্রণালয়ের ছায়ামন্ত্রী যেন বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে দেশের সংকট নিরসনে বিকল্প পথ বাতলে দিতে পারেন। তাদের পরিকল্পনায় রয়েছে 28টি মন্ত্রণালয়ের প্রতিটি কাজের বিপরীতে একজন করে বিশেষজ্ঞ রাখা। এই বিশেষজ্ঞরা ছায়ামন্ত্রীদের গবেষণালব্ধ তথ্য দিয়ে সহায়তা করবেন, যাতে সংসদে গিয়ে কেবল অন্ধের মতো কথা না বলে বরং তথ্য উপাত্ত দিয়ে সরকারের সমালোচনা করা যায়। জামায়াত এই নতুন ধারাটিকে রাজনৈতিক ব্র্যান্ডিং হিসেবে দেখছে, যার মাধ্যমে তারা প্রমাণ করতে চায় যে কেবল আন্দোলন নয়, রাষ্ট্র পরিচালনায়ও তাদের কাছে সুনির্দিষ্ট বিকল্প পরিকল্পনা রয়েছে। জামায়াতের এই শ্যাডো ক্যাবিনেট কি কেবলই রাজনৈতিক চমক, নাকি বাংলাদেশের গণতন্ত্রে জবাবদিহিতার এক নতুন যুগের সূচনা? আইনি কাঠামো ছাড়া কি শেষ পর্যন্ত এই মন্ত্রিসভা গঠন করা সম্ভব হবে? বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন এবং অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে দিচ্ছে সাবেক শিবির। সাবেক শিবির কি করতে যাচ্ছে, কি করছে, আপনি শুনলে অবাক হবেন। আমি অনেক আগে বলতাম যে বাংলাদেশের একদিন প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের সাবেক শিবির। পিনাকি ভট্টাচার্য একটা আলোচনায় বলেছিলেন, একদিন বাংলাদেশ সেই পর্যায়ে যাবে। আজকে যেরকম বিভিন্ন দলের নেতারা সাবেক ছাত্র ইউনিয়ন, বিএনপির নেতা সাবেক ছাত্র ইউনিয়ন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের কমপক্ষে 1 ডজন মন্ত্রী ছিল সাবেক ছাত্র ইউনিয়ন, বাংলাদেশের প্রথম সারির সমস্ত পত্রিকার সম্পাদক সাবেক ছাত্র ইউনিয়ন। বিএনপি ক্ষমতায় আসলে, এখন বিএনপি ক্ষমতায় মির্জা ফখরুল থেকে শুরু করে অনেক মন্ত্রী আছে সাবেক ছাত্র ইউনিয়ন। ছাত্র ইউনিয়ন, সাবেক ছাত্র ইউনিয়ন এতটাই পাওয়ারফুল যে বিভিন্ন দলের মহাসচিব হয়েছে এবং যারাই ক্ষমতায় আসুক তারা অনেক মন্ত্রী পায়। এবং বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল পত্রিকা, যারা রেজিম চেঞ্জ করতে পারে, প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদক দুইজনই সাবেক ছাত্র ইউনিয়ন। এখনো আপনি প্রশাসনের বিভিন্ন জায়গায়, কালচারাল ব্যক্তিত্বের বিভিন্ন জায়গায় যদি খোঁজ নেন, সাবেক ছাত্র ইউনিয়ন। কিন্তু পিনাকি ভট্টাচার্য বলেছেন, আমরা তার আগে বলেছি যে বাংলাদেশ এমন একটা সময় আসবে যখন জামাত ক্ষমতায় আসুক বা না আসুক, ক্ষমতায় যারাই আসুক, জামাত আসুক আর জামাতের বিরোধী পার্টি আসুক, আপনি দেখবেন যে সাবেক শিবির, সাবেক শিবির, সাবেক শিবির। এই যে প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদক একদিন সাবেক শিবির হবে, এই কথাটা লিখে রাখেন, আমি বাঁচি বা না বাঁচি এই বক্তব্য রেকর্ড থাকবে। প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদক হবে একদিন সাবেক শিবির। বাংলাদেশের প্রভাবশালী অনেকগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধান অলরেডি সাবেক শিবির হয়েছে।
অনেক এমপি সাবেক শিবির রয়েছে, জামাত না কিন্তু সাবেক শিবির এমপি অভাব নাই এই পার্লামেন্টে, বিএনপিতে আছে, এনসিপিতে আছে। দর্শক, বিএনপি পন্থী তারেক রহমানের প্রেস সচিব, উপদেষ্টা, অমুক তমুক নানান কিছুর মধ্যে সাবেক শিবির আছে। বিএনপির এমপি আছে সাবেক শিবির, একদম চিহ্নিত না, এর চেয়ে বেশি কিছু বললাম না। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন বিভিন্ন জায়গায় সাবেক শিবির সাবেক শিবির। এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এই সাবেক শিবিররা বাংলাদেশের সামনে ক্ষমতা আসবে। এই সাবেক শিবির জামাতের জন্য কখনো চূড়ান্তভাবে ক্ষতিকর হবে না, বরং এটা জামাতেরই একটা খেলা হবে। তবে আধিপত্য থাকবে সাবেক শিবির। এমনকি জামাতকে তো সাবেক শিবির বলতে, এক শিবির বলতে যা বোঝাই, নন জামাত, এক শিবির বলতে এখানে বোঝাই যে একসময় শিবির করতে কিন্তু এখন জামাত করে না। এরা জামাতকে প্রভাবিত করে। এই যে জামাতের ব্যাপক সংস্কার হয়েছে 2026 সালে 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে, এটাও সাবেক শিবির অবদান। এবং অনেক সাবেক শিবির জামাতে এসেছে। এই শিশির মনিরা কিন্তু জাস্ট এক শিবির ছিল, এর মানে জামাত ছিল না, তারা কিন্তু এখন জামাত করে। ডক্টর জাহিদুর রহমান এরকম অনেকে আছেন, শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন, কিন্তু জাস্ট এক শিবির পরিচয় নিয়ে থাকতেন, তারা জামাত করতেন না, এখন তারা জামাতের বড় বড় নেতা। তো দর্শক, আর একটা ঘটনা ঘটছে, যে ঘটনাটা বাংলাদেশে যার কোনো নজির নেই এবং অনেকটা অবিশ্বাস্য। এনসিপি বিরাট শক্তি নিয়ে আসতে যাচ্ছে। এখন মনে করতে পারেন যে এনসিপির যদি অতি শক্তি হয়ে যায় এটা আবার জামাতের জন্য ক্ষতিকর কিনা। না, এনসিপি যে বিরাট শক্তি নিয়ে আসতে যাচ্ছে, এরা জামাতেরই পারপাস সার্ভ করবে, কিংবা জামাতের জন্য কখনো ক্ষতিকর হবে না। আমার দেশে এই বিষয়টা রিপোর্ট করেছে এবং এটা সত্য। শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন জুলাই নেতারা। এই যে শক্তি বাড়াচ্ছে এনসিপি, এতটা শক্তি বাড়াচ্ছে, ক্ষমতায় আসার মতো শক্তি বাড়াচ্ছে। নাহিদ ইসলাম একটা কথা বলেছিল, আগামী 10 বছরের মধ্যে এনসিপি ক্ষমতায় আসবে, যদি না আসতে পারি রাজনীতি ছেড়ে দিব। হ্যাঁ, এনসিপি 10 বছর পর ক্ষমতা আসবে, 5 বছর পর ক্ষমতা আসবে জামাত, তারপরে জামাত এনসিপি বিভক্ত হয়ে যাবে, তারপরে ক্ষমতা আসবে এনসিপি। আমার প্রেডিকশন এটা। তো দর্শক, এই যে শক্তি বাড়াচ্ছে, কাদেরকে নিয়ে শক্তি বাড়াচ্ছে? সব সাবেক শিবির। এবং শিবিরের ডমিনেন্স এনসিপিতে আরো বাড়ছে, এবং আরো বেশি সাবেক শিবির এমপি হওয়ার চান্স থাকবে। এবং এই বিষয়টা এরকম দাঁড়িয়েছে যে স্টুডেন্ট লাইফে শিবির করতে হবে। তুমি ভবিষ্যতে এনসিপি বিএনপি করার চিন্তা করতে পারো, কিন্তু স্টুডেন্ট লাইফে শিবির করো, মিনিমাম শিবিরের সাথী হও। বাবা, তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো, শিবিরের সাথী হও, তারপরে তুমি অন্য দলে যাও, তোমার জীবন পাল্টে যাবে। জাস্ট তুমি শিবিরের সাথী ছিলা, সদস্য হতে পারলে তো আরো ভালো। এখান থেকে যে কোয়ালিটি অর্জন, এই কোয়ালিটির মাধ্যমে তুমি অন্য দল থেকে সহজে এমপি হবা। এবং তুমি যার অধীনে তুমি যখন সাথী হয়েছিলে বা সদস্য হয়েছিলে, তখন শিবির কেন্দ্রীয় সভাপতি যিনি ছিলেন তার চেয়ে কয়েকশো গুণ তুমি এগিয়ে যাবা। এতে শিবিরের প্রতি মানুষের আকর্ষণ আরো বাড়বে। তো দর্শক, এনসিপি শক্তি বাড়াচ্ছে সাবেক শিবিরকে নিয়ে, এবং এই সাবেক শিবির এরা জামাতের জন্য মারাত্মক বিধ্বংসী কেউ না। কারো কারোর সাথে সামগ্রিক একতলাপ থাকতে পারে, কিন্তু ইসলামের প্রতি তাদের একটা টান আছে এবং থাকবে। এটা জামাতের একটা খেলা হবে, পর্দার অন্তরালে জামাতের একটা অবিশ্বাস্য খেলা হবে। বিএনপি কত ধানে কত চাল। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।